খবরদার, আমার ভাইয়ের খুনি যেন আমাকে ভুল করেও স্পর্শ না করে। বাসর ঘরে প্রবেশ করা মাত্রই কথাগুলো আমি প্রচণ্ড ক্রোধে বজ্রকণ্ঠে নিজের সদ্য বিবাহিত স্ত্রী রাইফার উদ্দেশ্যে বললাম। যে কোনো মেয়ে আজকের মতো একটা রাতে নিজের বরের মুখ থেকে এমন একটা কথা শুনলে হতভম্ব হয়ে যাবে। এটাই স্বাভাবিক, হোক সেটা ওই মেয়ের জীবনের দ্বিতীয় বাসরাত। এমনটা রাইফার ক্ষেত্রেও হলো। আমি ঘরে প্রবেশ করা মাত্রই যখনও বেশ উৎফুল্ল মনে আমার পা ছুঁয়ে সালাম করার জন্য এগিয়ে এসে আমার পা ছুঁতে যাবে, তখনই তড়িৎ গতিতে আমি নিজেকে সরিয়ে নিয়ে এই কথাটা বললাম। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও অন্তত আজকেরই রাতে আমার কাছ থেকে এমনটা আশা করেনি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক যেমনটা আগেও বাসতাম এবং ভবিষ্যতেও বাসবো। আমার গলা জড়িয়ে ধরে কথাগুলো বলল রাইফা। সাথে সাথে আমি ওকে নিজের থেকে আলাদা করে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, ভালোবাসা তা আবার তোর দ্বারা? তোর মতো একটা নষ্টা চরিত্রহীন লম্পট আর খুনি মেয়ে কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না, কোনোদিনও না। রাইফা পুনরায় আমাকে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো, আমি তোমার ভাইকে খুন করিনি। আমি কি কখনো এমন কাজ করতে পারি? তুমিই বলো। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি রাইফাকে দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরলাম। ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেল ব্যথায়, যেটা আমি স্পষ্ট রুমের স্বল্প আলোতেও দেখতে এবং অনুভব করতে পারছি। ওর হাতের কয়েকটা চুড়িও বোধহয় আমার হাতের চাপে ভেঙে গিয়ে ওকে আরও বেশি করে আঘাত দিচ্ছে, যেটাও আমি বুঝতে পারছি। তবুও মুখ বুজে সব কিছু সহ্য করছে। আমার বিরুদ্ধে প্রতিবাদ করার ন্যূনতম চেষ্টাও করছে না। তবুও ওর প্রতি কেন জানি আমার সামান্যতম দয়াও হচ্ছে না। আমি বললাম, তোর মতো খুনি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না। আমি আগে ভাবতাম যে তুই শুধুমাত্র আমার জীবনের অভিশাপ, কিন্তু এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুই শুধু আমার না, বরং আমার পুরো পরিবারের জন্য একটা ভয়ঙ্কর অভিশাপ। প্রথমে তো আমার ভাইকে খেয়েছিস, তারপর এসেছিস এবার আমাকে খেতে, তাই না? এভাবে আমাদের পুরো পরিবারকে খেয়ে একেবারেই শেষ করে দেওয়ার নিয়ত তোর, আমি বুঝি। আর কি বললি, তুই আমার ভাইকে খুন করিসনি? তুই কি মনে করেছিস যে তোকে আমি চিনি না? গত 3টা বছর ধরে আমাকে তুই জ্বালিয়ে মেরেছিস, তবুও তেমন কিছু বলতাম না। আশা রাখতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। তুই বাড়িতে আসার পরও প্রতিটা মুহূর্তে নিজের নষ্ট চরিত্রের প্রমাণ দিয়েছিস আমার কাছে। তোকে দেখে মনে হতো যেন তুই আমার স্ত্রী, ভাইয়ের না। হয়তো আমাকে পাওয়ার জন্যই তুই আমার কলিজার টুকরো ভাইটাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিস। বলে আমি হু হু করে কেঁদে দিলাম। আমাকে এমন অবস্থায় কাঁদতে দেখে রাইফা বিশেষ কিছু বলল না আমাকে। ও নিজেও নীরবে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে যে আমার বর্তমান মানসিক অবস্থায় আমি কিছুতেই তার কথা না শুনবো আর না তো বিশ্বাস করব। তার সাথে তার নিজের করা পূর্বের কুকীর্তি তো রয়েছেই, তাই সে নিজের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নিল। হয়তো এই মুহূর্তে আমার বুকটা দুঃখ এবং রাগে যেন ফেটে যাচ্ছে। রাইফা নামক কাল নাগিনীর চোখের অশ্রু এখন আমার কাছে কুমিরের কান্না মনে হচ্ছে। আরও কিছুক্ষণ ওর সামনে থাকলে আমি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি বলে নিজেকে শান্ত করার জন্য আমি আমার ওয়ার্ড্রোব থেকে নিজের জামাকাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ঝর্ণার ঠান্ডা পানির নিচে বসে আমি নিজের শরীরকে পরিষ্কার করছি, সাথে নিজের মনের রাগ এবং দুঃখকেও প্রশমিত করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। নিজের কলিজার টুকরো ভাইকে হারানোর কষ্টটাই আমি সহ্য করতে পারছি না। তার উপর আমার জীবনের অন্যতম বিরক্তিকর মানুষ এবং বর্তমানে ঘৃণার মানুষ এখন আমার বউ। আমি আর কোনো মতেই নিতে পারছি না এটা। প্রতিটা মুহূর্ত আমার মনে হচ্ছে যেন আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি। রাইফা আমার ভাইয়ের খুনি না হলে হয়তো একটা সময় মেনে নিতে পারতাম, সব কিছু অনেক কষ্ট হলো। কিন্তু আমি তো বিশ্বাস করি যে রাইফাই আমার ভাইয়ের খুনি। আমার ভাইয়ের খুনিকে যেখানে আমার সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা, সেখানে তার সাথে আমার সংসার করতে হবে না। আমি আর ভাবতে পারছি না। ঝর্ণার কল ঘুরিয়ে পানি নিঃসরণের গতি বাড়িয়ে দিলাম। এখন মনে হচ্ছে যেন আমার মাথার উপর প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে। এখন এমনিতেই গ্রীষ্মকাল, তার উপর রাগে দুঃখে এবং শোকে আমার মাথার পাশাপাশি শরীর পুরোটাই গরম হয়ে আছে। তাছাড়া আমি কয়েকদিনের জার্নিতে শারীরিকভাবে অনেকটা ক্লান্ত, তাই ঠান্ডা পানিতে বেশ কিছুক্ষণ থাকলে নিজেকে ঠান্ডা এবং শান্ত করতে পারবো এই আশায়
আমি পুনরায় আগের জায়গায় বসে পানিতে ভিজতে লাগলাম। ঝর্ণার পানির সাথে আমার চোখের নোনতা পানি মিশ্রিত হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। আমি ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল জীবনে। ডুব দিলাম অতীতে। আমার জীবন বড়ই বৈচিত্র্যময়। আমার পরিবার বলতে ছিলাম আমি, আমার বড় ভাই রিফাত, ছোট বোন মেঘা, বাবা আর মা। আমার দাদা দাদি এবং নানা নানিও বেঁচে আছেন এই পর্যন্ত। বাবারা 2 ভাই 1 বোন, সাথে আমার একজন খালা ও 2 মামা আছে। এই গেল পরিবার বৃত্তান্ত। আমার ভাই রিফাত ছিল আমার চেয়ে 3 বছরের বড়, আর ছোট বোন মেঘা 4 বছরের ছোট। আমার ভাই ছিল অ্যাকাউন্টিং এর ছাত্র, পেশায় ছিল একজন ব্যাংকার। আর ছোট বোন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞানের 1ম বর্ষের ছাত্রী। আমিও সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই বছর ইংরেজিতে অনার্স শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের কনিষ্ঠ প্রভাষক হিসেবে জয়েন করেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া 4টিখানি কথা নয়। যে কোনো ডিপার্টমেন্টের প্রতি বর্ষের সেরা 3-4 জনই কেবলমাত্র সুযোগ পায় ওই বিশ্ববিদ্যালয়ে ওই ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে জয়েনের। আমি সবসময় একজন নিবেদিত মনের শিক্ষার্থী ছিলাম। বিশেষ করে ভার্সিটি শিক্ষক হিসেবে জয়েন করার তুমুল আগ্রহ ছিল আমার ছোট থেকেই। আমি নিজ ইচ্ছেতেই ইংরেজি বিভাগেই ভর্তি হই, সাথে নিজের সর্বোচ্চটা দিয়েই একাডেমিক সাধনা চালিয়ে যাই। ইংরেজি বিভাগে সিজিপিএ তোলা অনেক কষ্টের, তবুও যেহেতু আমার ছোটবেলা থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি ঝোঁক ছিল, তাই আমি বেশ ভালো ফলাফল নিয়ে অনার্স পাস করি। সারা ডিপার্টমেন্টে 3য় স্থান অধিকার করি সিজিপিএ 3.70 নিয়ে। এরপর জুনিয়র প্রভাষক হিসেবে জয়েন করি, সাথে মাস্টার্সও চালিয়ে যাচ্ছি। এই তো বেশি না, মাত্র 2 মাস হবে আমি বিএ পাশ করে জয়েন করলাম সেই ভার্সিটিতেই প্রভাষক হিসেবে। আমার জীবনের কালো অধ্যায়ের কথা এখনো বর্ণনা করা হয়নি। হ্যাঁ, রাইফাই হলো সেই ব্যক্তি যাকে আমি অপয়া বলে মানি আমার জীবনে। ও আমার ব্যাচেরই, তবে ভিন্ন ডিপার্টমেন্টের, ফিন্যান্সের ছাত্রীও। ভার্সিটির 2য় বর্ষ থেকেই আমার পিছনে লেগে আছে সে আমাকে ভালোবাসি বলে। কিন্তু ওর প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ কখনো কাজ করেনি। বারবার প্রত্যাখ্যান করার পরও পিছিয়ে লেগেই থাকতো। কিন্তু তেমন কিছু কড়া ভাষায় ওকে বলতে পারতাম না। ওর বাবা পুলিশ কমিশনার বলে, সাথে ওর পরিবারের আর্মি এবং রাজনীতির সাথে যোগাযোগ আছে। দেখতে শুনতে মেয়েটা খারাপ না, উজ্জ্বল ফর্সা রঙের ছিমছাম গড়নের মেয়েও। কিন্তু তবুও কেন জানি ওকে আমার ভালো লাগতো না। শুধু ও কেন, কোনো মেয়েকেই আমার ভালো লাগতো না সেই দৃষ্টিতে। হয়তো আমার ক্যারিয়ার গড়ার পিছনে আমার মন প্রাণ সব একনিষ্ঠভাবে নিবেদিত ছিল বলেই কোনো মেয়েকে নিয়ে আলাদাভাবে ভাবার ফুরসতি পাইনি, কিংবা চাইনি আমার মস্তিষ্ক। ভদ্রতার খাতিরে নাকি ভয় আমি জানি না, আমি ওর সাথে সবসময় হাসি খুশিভাবে কথাবার্তা বলার চেষ্টা করতাম। 3 বছরে প্রায় 10 বার ওকে রিজেক্ট করার পরও কখনো ওর সাথে দুর্ব্যবহার করিনি। ও কখনো আমি রিজেক্ট করার কারণে আলাদাভাবে আমার উপর রাগ দেখায়নি। অনার্সের রেজাল্ট প্রকাশ করার দিনও রিজেক্ট করার পরও আমাকে বলেছিল, তোমাকে অনেকবার ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি বুঝলে না। আমি কখনো তোমার উপর জোর জবরদস্তি করিনি। ভেবেছিলাম যে তুমি আমার ভালোবাসাটা একসময় উপলব্ধি করে নিজ থেকে আমার ডাকে সাড়া দেবে, কিন্তু আমি ভুল ছিলাম। আজও যখন তুমি মানলে না, তার মানে তোমার আশায় বসে থাকা একেবারে বেকার। এমনটাও তো না যে তুমি অন্য কাউকে ভালোবাসো। তাহলে যাই হোক, এবার আমি এমন কিছু করব যেটা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে আমি নিজের করেই ছাড়বো। এই কথাগুলো বলেই রাইফা চলে গিয়েছিল সেদিন। আমি সেদিন বুঝতে পারিনি ওর কথাগুলোর অর্থ। ঠিক এর 1 সপ্তাহের মাথায় কাউকে না জানিয়ে ও আর ভাইয়া বিয়ে করে বাসায় আসে। বাসার সকলে এটা দেখে হতভম্ব হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক আমি। প্রথমত, ভাইয়া কোনো মতে এইভাবে কাউকে না জানিয়ে বিয়ে করার মতো ছেলে নয়। তার উপর রাইফা ওনা বলেছিল যে ও আমাকে ভালোবাসে, তাহলে আমি বাদে অন্য কাউকে, সেটাও আবার আমার আপন ভাইকে কিভাবে বিয়ে করলো সে? সেদিন থেকেই মনের মধ্যে মেয়েদের নিয়ে একটা জঘন্য ধারণা জন্মেছিল আমার। আমি আগে শুনতাম যে মেয়েরা চলনাময়ী, কিন্তু সেদিন এটার চাক্ষুষ প্রমাণও পেয়ে গিয়েছিলাম। রাইফা ভাবি বলেছিল যে ওরা একে অপরকে ভালোবাসে আর পালিয়ে বিয়ে করছে। রাইফা ভাবির পরিবার নাকি অন্য এক ছেলেকে ঠিক করেছিল ভাবির সাথে বিয়ের জন্য, তাই ভাইয়া রাইফা ভাবিকে পালিয়ে বিয়ে করেছে। আমি সেদিন শুধুমাত্র অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম রাইফা ভাবির দিকে, এবং সে আমার দিকে আর চোখে কিরকম যেন অসহ্যকর দুষ্টু মিশ্রিত চাহনি নিক্ষেপ করছিল। আমি বেশিক্ষণ তাদের সামনে থাকতে পারিনি। নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছিলাম। এমনটা না
যে আমি ভাইয়ার রাইফা ভাবির বিয়েতে খুশি হইনি, বরং আমি অনেক খুশি হয়েছিলাম। আমার নিজের ভাবিকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তার সাথে দুষ্টুমি করব, আমি আর মেঘা আর একটা বোন পাবো, আরো কত কি। কিন্তু এই যে রাইফা, ওর সাথে কি এসব সম্ভব? হয়তো বদলে গিয়েছে, তবে মাত্র এক সপ্তাহে কিভাবে একজন মানুষ এতটা বদলে যায় যে একজনকে ভালোবেসে কোনো বাধ্যবাধকতা ছাড়াই আর একজনকে বিয়ে করে ফেলে? এর উত্তরটা আমার জানা ছিল না। যেহেতু আমরা 3 ভাই বোনই আমাদের বাবা মায়ের কলেজার এক একটা টুকরো ছিলাম, তার উপর ভাইয়া ছিল আমাদের মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের, তাই আব্বু আম্মু কেউ ভাইয়াকে বকা দেননি। তার উপর রাইফা ভাবিকে তাদের মধ্যে সবচেয়ে খুব পছন্দ হয়েছিল বৌমা হিসেবে। শুধুমাত্র ওর বাবা পুলিশ কমিশনার দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই। কিন্তু ভাবি আমাদের আশ্বস্ত করেছিল, বলেছিল যে সে সবকিছু সামলে নিবে। এর পরের দিন রাইফা ভাবির বাবা পুলিশ নিয়ে আসেন আমাদের বাড়িতে। এটা সকলেরই কাম্য ছিল, কিন্তু ভাবি গিয়ে কী সব যেন বুঝান তার বাবাকে। তারপর উনি আমাদের পরিবারের সকলের সাথে পরিচিত হন, সবকিছু শুনেন কে কি করে। সবকিছু শুনে তিনিও মেনে নেন এই বিয়েটা। আমাদের পরিবারকে পছন্দ করে ফেলেন তিনি। তবে কথা ঠিক হয়, এই বিয়ের অনুষ্ঠানটা আরো 1 মাস পর বেশ ধুমধাম করে উদযাপন করা হবে। তার আগ পর্যন্ত আমরা 2 পরিবারের লোকজন বাদে আর কেউই জানবে না এই বিয়ের ব্যাপারে। এমনকি আমাদের 2 পরিবারের কারো আত্মীয় স্বজনরাও না। আত্মীয় স্বজন বলতে বোঝানো হয়েছে আমাদের বা রাইফা ভাবির বাবা কিংবা মায়ের দিকের লোকদের, এমনকি বন্ধু বান্ধবদেরও। সকলে একেবারে বিয়ের দিনই জানবে সবকিছু। তার আগ পর্যন্ত রাইফা ভাবি আমাদের বাসায় থাকবে, কিন্তু কেউ জানতে চাইলে বলা হবে যে সে আমাদের দূর সম্পর্কের এক কাজিন। ভেবেছিলাম যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, এই রাইফা নামক মানুষটার প্যাড়াও শেষ। আমি এবার তার যন্ত্রণা থেকে মুক্ত। কিন্তু কে জানতো যে আমার ভাগ্যে কত বড় অত্যাচার লেখা ছিল, যেটা আমাকে প্রতিনিয়ত প্রতিদিন ভোগ করতে হবে। আমার ধারণা সম্পূর্ণরূপে ভুল ছিল। আমি তো ভেবেছিলাম যে সব কিছু ভুলে নিজেকে আমার ভাবি হিসেবে মানিয়ে নিয়েছে, কিন্তু তা ছিল আমার একান্তই ভুল ধারণা। এই বাসায় আসার পর থেকেই সকলের মন জয় করে নিয়েছিল। মনে হচ্ছিল যেন সেই বাড়ির মেয়ে। হ্যাঁ, সকলের একজন প্রিয়জন হয়ে উঠেছিল সে, শুধুমাত্র একজন ব্যতীত। সে একজন আর কেউ নয়, বরং আমি। আমার সাথে তার করা ব্যবহার একদমই পরিবারের বাকি সদস্য কিংবা ভাবি আর দেবরের মাঝে যেমন সম্পর্ক হয় সেরকম ছিল না। দেবরের সাথে কি কখনো ভাবি ঘনিষ্ঠ হয় বলে শুনেছেন? তাও আবার তার স্বামীর চাইতেও বেশি ঘনিষ্ঠ। যদি হতো, ভাবি মায়ের মতো বয়সী বা বয়সের পার্থক্য অনেক বেশি হতো, তবে একটা কথা ছিল। কিন্তু ভাবি এবং দেবর সমবয়সী হলে তাদের ঘনিষ্ঠতা সমাজ কোনোভাবেই ভালো চোখে দেখবে না। প্রথম কয়েকদিন আমার রুমে আসতো না। সে সকলের সাথে যেভাবে কথা বলতো ঠিক তেমনভাবে আমার সাথেও কথা বলতো। তবে মাঝে মধ্যে খাবার টেবিলে কিংবা অন্যান্য জায়গায় আমাকে সে আর চোখে দেখতো, বা এমন দৃষ্টিতে দেখতো যে দৃষ্টিতে কোনোভাবে একজন বিবাহিত মেয়ের নিজের দেবরকে দেখা উচিত না। উল্লেখ্য যে আমি আর রাইফা ভাবি যে একে অপরের পূর্ব পরিচিত, সেটা আমাদের পরিবারের কেউ জানে না, আমরাও জানিনি। প্রথম 10 দিন এভাবেই কেটেছিল। আমার প্রথমে অস্বস্তি বোধ হলেও পরে ভেবেছিলাম যে আমার প্রতি তার টানটা এখনো পুরোপুরি যায়নি, হয়তো একটু সময় লাগবে নিজের স্বাভাবিক হতে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। তাই আমি এইসব নিয়ে তেমন একটা উদ্বিগ্ন হইনি। তাছাড়া ইতিমধ্যে আমি আমার ভার্সিটির লেকচারার হিসেবে জয়েন করেও ফেলেছিলাম, আর নতুন শিক্ষক হওয়ার ইচ্ছে করেই কিছুদিন অধিক সময় সেখানে দেওয়ার নিয়ত করি। এতে করে আমি কিভাবে যথার্থভাবে নবীন ভার্সিটির শিক্ষার্থীদের পড়াতে হয় সেটাও জানবো। তার উপর রাইফা ভাবির থেকেও দূরে থাকা হবে। আমার বিশ্বাস ছিল কিছুদিন তার থেকে দূরে থাকলে এবং সে ভাইয়ের সাথে একান্তভাবে সময় কাটালে আমার প্রতি তার মায়া সম্পূর্ণভাবেই কেটে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি জানতামই না যে মেয়েটার অন্য উদ্দেশ্য ছিল। প্রথম 10 দিনের মতো সে আমার সাথে তেমনভাবে ঘনিষ্ঠ না হলেও এরপর থেকে আমার পিছু পিছু লেগে থাকতো সব সময়। সে অত্যন্ত শিয়ানা ছিল, এমনভাবে সে তার উদ্দেশ্য চরিতার্থ করত যে বাসার কেউ কিচ্ছুটি টের পেত না কিংবা কোনো উল্টো পাল্টা কিছু ভাবত না। তখন থেকে শুরু হয় আমার রুমে হুটহাট করে আমার অনুমতি না নিয়ে ঢুকে পড়া। এসেই সে তার আগের কথাগুলো বলতো। আমি বলেছিলাম না যে আমি তোমাকে নিজের করেই নিব এক সময়। দেখলে এখন তোমার কত কাছে এসে পড়েছি। কিছুদিন পরই তোমাকে একেবারে আপন করে নিব। ভাবি, কি বলছো এসব? তুমি আমার ভাবি হও। এসব তুমি আগে বলেছিলে, সেই সব আমি অনেক আগেই ভুলে গিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এখন আমার ভাইয়ের বউ, আমার বড় ভাবি। কিভাবে হলে
সেটা আমি জানতে চাই না, বরং আমি এই সত্যিটাই মানি। আমি চাইবো না আমার ভাই কোনো রকমের কষ্ট পাক। তাই বলবো, এসব বন্ধ করো, নিজেকে আমার বড় ভাবি হিসেবে মেনে নাও আর স্বাভাবিক হয়ে যাও। দেখবে আমরা সকলেই সুখী হব। তাই বলছি, নিজেকে সংযত করো। আমি একটা ছেলে হয়ে নিজেকে সামলাতে পারবে, তুমি একজন মেয়ে হয়ে পারবে না। তার উপর তুমি আমার বড় ভাইয়ের। আমি কথা শেষ করতে পারলাম না, সাথে সাথে আমাকে একটা ধমক দিল রাইফা। রক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে কখনো ভয় না পেলেও ওই মুহূর্তে ভয় পাচ্ছি ওকে দেখে। চুপ, একদম চুপ। কিসের ভাবি আমি তোর? হ্যাঁ, আমি তোর কোন কালে ভাবি লাগি? না, আর না তুই আমার দেবর লাগিস। আমাকে সবার সামনে কিছুদিন ভাবি ডাকবি খালি, কিন্তু আড়ালে একদম ভাবি ডাকবি না, বলে দিলাম। আমার স্বামী একমাত্র তুই, আর কেউ না, বুঝলি? আর কিছুদিন অপেক্ষা কর খালি, তারপরই তোকে আমি পাচ্ছি নিজের করে। রাইফা ভাবির এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। কি বলছে সে? আমার আপন ভাইকে সেদিন বিয়ে করে এখন বলছে তার স্বামী হচ্ছে আমি। তোমার মাথা নির্ঘাত খারাপ হয়ে গিয়েছে। কিসব উল্টো পাল্টা কথা বলছো তুমি? ভাইকে বিয়ে করে এসে এখন বলছো যে তুমি আমার বউ। আগামীকালই তোমার ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি আমি। আমার কথা শুনে ভাবি হেসে বলল, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, আমি না হয় এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুমি যা বলছো সবকিছুই সত্য। তাহলে তুমি যে বললে আমার ভাইকে বিয়ে করো তুমি তার না, আমার স্ত্রী, এটার কি ব্যাখ্যা দিবে তুমি শুনি? বলে আমার কাছে আসার জন্য অগ্রসর হলো। উফ, অসহ্য বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। পেছন থেকে রাইফা মুচকি মুচকি হাসছিল। এভাবেই চলছিল দিনকাল। তবে আমার ইচ্ছে হলো ভাইয়াকে জিজ্ঞেস করে এটা জানার যে ভাবি যে তাকে ঠকাচ্ছে, আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, এসব কি সে জানে বা টের পেয়েছে? তার সাথে কথা বলে আমি একটা সিদ্ধান্তে উপনীত হব। আমি ভাইয়াকে কষ্ট পেতে দিব না। প্রয়োজন পড়লে আমি নিজেই বাসা থেকে চলে যাব। রাতে রাইফা ভাবিও ঠিক থাকবে আর আমাদের পরিবারের কোনো অশান্তি নেমে আসবে না। আমি ভাইয়ের কাছে গেলাম। ভাইয়া, কি হয়েছে রে? কিছু বলবি? আসলে তুই ভাবিকে কতদিন ধরে চিনিস রে? আগে তো কখনো তার কথা বলিসনি আমাকে। হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি জানতে ইচ্ছে করছিল, না বলে থাক। অনেক আগে থেকেই। এসব বাদ দে ভাই, পুরনো কাছন দিয়ে ঘেটে লাভ নেই। 10 দিন পর বিয়ে, এটা প্রস্তুতি নে তুই। তোর সকল বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে রাখ অগ্রিমী। বুঝতে পারলাম যে রাইফা ভাবির চরিত্রের এই দিককার কথা সম্পর্কে ভাইয়া একেবারে অবগত নয়। ভাইকে দেখে অনেক হাসি খুশি মনে হয় আজকাল। মনে হয় যেন এমন কিছু অর্জন করেছে সে জীবনে সেটা আগে কখনো করেনি। এমনকি আমি জীবনে আগে কখনো ভাইয়াকে এতটা হাসি খুশি ও আনন্দে দেখিনি। তার মানে নিশ্চয়ই ভাইয়া রাফি ভাবির সাথে অনেক সুখেই আছে, তাই তো এত হাসি খুশি দেখাচ্ছে তাকে। ভাইয়া যখন জানতে পারবে যে ভাবি তার আড়ালে আমাকে চায়, তখন তার বোনের অবস্থাটা কি হবে? না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এভাবেই কাটছিল দিন। সাথে সাথে বাড়ছিল রাইফা ভাবির অত্যাচার আমার উপর। সুযোগ পেলেই আমার রুমে এসে বসে থাকতো, প্রায় আমার শরীরের সাথে নিজের শরীর স্পর্শ করাতো এবং এমনকি মাঝে মধ্যে সকলের অগোচরে জড়িয়েও ধরতো। এসব কিছু আমার মুখ বুজে সহ্য করা ছাড়া যে আর কোনো উপায় ছিল না। আমি পারতাম না ভাইয়ার সুখে আগুন ঢালতে, তাই এসব কখনো কারো কাছেই প্রকাশ করতাম না। বাসার বাইরে ভার্সিটিতেই থাকতাম দিনের অধিকাংশ সময়, আর বাসার ভিতরে ভাবির উপদ্রবে রুমের দরজা আটকে রাখতাম ভেতর থেকে। অথচ আমি সচরাচর কখনোই রুমের দরজা আটকাই না। ঘুমানোর সময়ও দরজা খুলেই ঘুমাই। তবুও অনেক সময় শেষ রক্ষা হয় না। মায়ের কাজের বাহানা দিয়ে সে আমার রুমে ঢুকে পড়ে। আমার তাকে না বলার কোনো সাধ্য থাকতো না। আমি ঠিক করলাম যে ভাইয়ের সাথে রাইফা ভাবির বিয়ের অনুষ্ঠান হওয়ার পরপরই আমি বাসা ছেড়ে দিব, নতুন বাসা নিব, নয়তো ভার্সিটির টিচার্স কোয়ার্টারে থাকবো। তবুও ভাইয়ের সংসারে আগুন লাগতে দিব না। আমি তো সকল সমস্যার গোড়া, তাই না? আমি নিজেই উধাও হয়ে যাব, তারপর দেখি সমস্যা থাকে কি করে। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করলেও বিয়ের ঠিক 2 দিন আগের ঘটনার পর আর পারিনি নিজেকে ধরে রাখতে। নিজের সমস্ত সহ্য শক্তির বাঁধ সেদিন ভেঙে গিয়েছিল। বিয়ের 2 দিন আগের রাতে, সময় রাত 11:30। ডিনার শেষে আমি আমার রুমে বসে আমার প্রিয় বই পাওলো কোয়েলহোর লেখা দি অ্যালকেমিস্ট পড়ছিলাম। রুমের দরজা খোলাই রেখেছিলাম। বই পড়ার মাঝে খেয়াল করলাম যে রাইফা ভাবি আমার রুমে প্রবেশ করলো। এত রাতে সাধারণত ভাবি কখনো আমার রুমে আসে না। কেন এসেছে সে?
আবার কোনো অঘটন ঘটনে না তো? রুমে ঢুকে সে দরজা আটকে দিল। না, ব্যাপারটা তো মোটেই সুবিধার মনে হচ্ছে না। তবে কি সে আমাকে কোনোভাবে ফাঁসাতে চাচ্ছে? খেয়াল করলাম যে সে আবার চেয়ারের পিছনে এসে দাঁড়ালো। আমি তবুও বইয়ের দিকে নিজের দৃষ্টি স্থির রেখেছি, যদিও বইয়ের থেকে আমার মন সে রুমে আসার পরপরই উঠে গিয়েছে। সে হুট করেই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি সঙ্গে সঙ্গে ওকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম, ওর দিকে ঘুরলাম। এটা কোন ধরনের অসভ্যতা? 2 দিন বাদে তোমার বিয়ের অনুষ্ঠান, আর তুমি এখন আমার সাথে অসভ্যতামি করছো? প্রচণ্ড রেগে গিয়ে বললাম। আমার কথায় কোনো প্রকারের ভ্রুক্ষেপ না করে ভাবি হুট করে আমার 2 হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে দেয়ালের সাথে আমাকে শক্ত করে চেপে ধরলো। আমার কপালের সাথে নিজের কপাল ঠেকালো। তার মুখ থেকে নির্ঘাত গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। ঘটনার আকস্মিকতায় আমি এতটাই হতবাক হয়ে গিয়েছি যে আমি আর নিজের মধ্যে ছিলাম না। আমার শরীরের নিচের অংশটুকু যেন অবশ হয়ে গিয়েছিল, নাড়তে পারছিলাম না। এমনকি আমার মস্তিষ্কও স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল। তখন শুধু মাথায় আসছিল যে এটা কি হলো, কেন হলো, কেমনে হলো? সত্যি কি এমনটা ঘটছে নাকি আমি দুঃস্বপ্ন দেখছি? রাইফা ভাবি আমার হাত দুটো নিজের হাত দিয়ে দেয়ালের সাথে আরো শক্তভাবে চেপে ধরে আস্তে করে নিজের সিক্ত গোলাপি ঠোঁটজোড়া আমার ঠোঁটে গুজে দিল। তৃপ্তি সহকারে আমার ঠোঁটজোড়া নিজের মতো করে চুষতে লাগলো। আমার ঘোর তখনও কাটেনি। কোনো কিছুই যেন বিশ্বাস হচ্ছিল না আমার। মনে হচ্ছিল যেন সবকিছুই নিছক একটা স্বপ্ন, মিথ্যে। কিন্তু প্রায় 30 সেকেন্ড পর আমি নিজের সম্বিত ফিরে পাই। বুঝতে পারি যে ভাবি আমাকে বেশ কিছুটা সময় ধরে লিপকিস করেই চলেছে। এটা বোঝার সাথে সাথেই আমি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে উদ্যত হই। ভাবি আমাকে খুব শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছিল, তাই শরীরের বেশ অনেকটা জোরই খাটাতে হয় আমার নিজেকে তার কবল থেকে মুক্ত করার জন্য। নিজেকে ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে আমি কোনো কিছু তোয়াক্কা না করেই সজোর এক থাপ্পড় বসিয়ে দেই রাইফা ভাবির গালে। বললাম, সবকিছুর একটা সীমা আছে, কিন্তু তুমি এবার সেই সীমাটা ভয়ঙ্করভাবে ছাড়িয়ে গিয়েছো। আমি ভেবেছিলাম যে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের পর বাসা ছাড়বো, কিন্তু এখন মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে আমাকে বাসা ছাড়তে হবে আমাদের সংসারে আগুন ধরা প্রতিরোধ করার জন্য। আর শোনো, আমি চলে যাচ্ছি। যাওয়ার পর অন্তত ভাইয়ের সাথে ভালোভাবে সংসার করবে। আসছি বলে আমি টেবিলের উপর রাখা আমার মানিব্যাগটা নিয়ে বাইরে যাওয়ার জন্য উদ্যত হলাম। বলে রাখা ভালো যে আমার মানিব্যাগে সবসময় এটিএম কার্ড থাকে। আমি যেই রুম থেকে বের হতে নিব ঠিক তখনই রাইফা ভাবি আমার বাম হাত পেছন থেকে টেনে ধরে। আমি চাইলেই তোমাকে জোরে জোরে চিল্লিয়ে বাড়ির সকলের কাছে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিতে পারতাম। এখন বলতে পারতাম যে তুমি আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছো। তাছাড়া রুমের দরজা বন্ধ। আমি বলতেই পারি যে তুমি আমাকে এই মধ্যরাতে ডেকে এনেছো তোমার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আমার নিজের এই পাতলা শাড়ি ছিঁড়তে এবং শরীরের কয়েকটা জায়গা আঘাতপ্রাপ্ত করতে মোটেই ব্যাগ পেতে হতো না। সাথে আমার শরীরেও আমি আমার সাথে দস্তাদস্তির মিছামিছি ছাপ রেখে দিয়েছি। আয়না দেখো বলে একটা অসহ্যকর হাসি হাসলো রাইফা ভাবি। আমি ভাবির হাত থেকে নিজের হাত না ছাড়িয়ে পাশে থাকা বড় আয়নার দিকে তাকালাম। হায় হায়, এ কি? আমার মুখ এবং ঠোঁটে এত লিপস্টিক এলো কোত্থেকে? পর মুহূর্তেই মনে পড়লো যে এতক্ষণ ধরে আমার চৈতন্যহীন অবস্থার সুযোগ নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে আমাকে লিপকিস করেছে রাইফা ভাবি। সে কারণেই তার কড়া লাল লিপস্টিকের অর্ধেকেরও বেশি আমার ঠোঁট এবং মুশুয়ে হেসে লেগেছে। কথাটা মনে পড়তেই আমার সারা শরীর রাগে রিরি করে উঠল। আমি প্রচণ্ড রাগী দৃষ্টিতে রাইফা ভাবির দিকে তাকালাম, কিন্তু সে মোটেও ভয় পেল না। বুঝলাম কুকুরের লেজ সোজা হবে না কখনো। আমি তাড়াহুড়ো করে একটা টিস্যু খুঁজতে নিব, ঠিক তখনই রাইফা ভাবি আর এক হাত দিয়ে আমার দিকে একটা টিস্যু বাড়িয়ে দিল। আমি তোমার বিরুদ্ধে যথেষ্ট সুযোগ থাকার পরও যেহেতু কোনো মিথ্যে অভিযোগ দেইনি, সুতরাং এটা নিশ্চয়ই এটা ধরে নিতে পারো যে ভবিষ্যতেও দিব না। কারণ কি জানো, আমি তোমাকে ভালোবাসি, তাই এর জন্যই তোমার কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না। যেখানে আমি নিজে কিভাবে তোমার এত বড় ক্ষতি করি বলো তো? খুব অল্প সময়ের ব্যবধানেই আমি তোমাকে নিজের করে পেতে চলেছি। ইটস আওয়ার ডেস্টিনি টু বি টুগেদার। নাও এবার টিস্যু দিয়ে নিজের মুখটা পরিষ্কার করে নাও। আমাদের রোম্যান্সের কথা বাইরে প্রকাশ না করা ভালো। বলেই আবার সেই মাথা নষ্ট করা হাসি দিল সে। আমি টিস্যুটা নিয়েই নিজের মুখ যতটা সম্ভব পরিষ্কার করে নিলাম। এবার ঠিক আছে, যদিও হালকা হালকা লাল আভা রয়ে গিয়েছিল আমার ঠোঁটে, তবে সেটা বড় কোনো ব্যাপার না। এমন সময় আমি লক্ষ্য করলাম যে ভাবি আমার বাম হাতটা এখনো ধরেই রেখেছেন। আমি তাৎক্ষণিক নিজের হাত ছাড়িয়ে নিলাম তার কাছ থেকে, কিন্তু এতে ভাবির তেমন কোনো ভাবান্তর হলো না। সে নিজের মতো আমার দিকে তাকিয়ে আনমনে হেসেই চলেছে। বুঝলাম যে
এই মেয়েটার সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি রুমের দরজা খুলে বেরিয়ে গেলাম। আজ রাত 2টার দিকে কক্সবাজারগামী একটা বাস ছাড়বে আমাদের বাসার কাছের একটা স্টেশন থেকে। আমাদের কয়েকজন বন্ধু যাচ্ছে সেখানে। আমাকেও বলেছিল যেতে, কিন্তু ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি যেতে না করে দিয়েছিলাম। তবে এখন মনে হচ্ছে নিজের বাসা থেকে, বস্তুত রাইফা ভাবি থেকে দূরে থাকতে আমার সেখানে যেতেই হবে। আমার প্রতি যতটুকু ভালোবাসা দেখায় সেটা কিঞ্চিত যদি ভাইয়াকে ভালোবাসে সে, তাহলে ভাইয়ের খুব সুখের সংসার হবে এবং আমি সেটার ব্যবস্থাই করব তাদের থেকে দূরে চলে গিয়ে। আমি আমার বন্ধুদের কাছে ফোন দিয়ে বললাম যে আমি যাব এবং আমার জন্য একটা টিকিটের ব্যবস্থাও করতে বললাম। তারা টিকিটের ব্যবস্থা করলো। আমি সেখানে 2 দিন থাকার উদ্দেশ্যে কয়েকটা জামা কাপড় কিনলাম। এটিএম কার্ড থাকার সুবিধা হলো। আমি বাড়ি যেতে চাই না এখন, একেবারে বিয়ের দিন হাজিরা দিয়ে বাসা বদলে ফেলবো, এমনটাই নিয়ত আমার। রাত 2টোর দিকে বাসায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছলাম পরের দিন সকালে। বাসা থেকে সবাই কল দিচ্ছে ভোরবেলা থেকে। আমি সকলকে মিথ্যা বললাম যে হঠাৎ করেই এই ঘোরাঘুরির প্ল্যান করে ফেলেছি আমরা, তাই মধ্যরাতে আমাকে আসতে হলো। জানি না তারা আমার কথা কতটুকু বিশ্বাস করেছে। বিশ্বাস করার মতো কথা না এটা যে মাঝরাতে হুট করে কেউ কাউকে না জানি কক্সবাজার ভ্রমণের প্ল্যান করবে। তবু সকলকে আমি আশ্বস্ত করলাম যে আমি বিয়ের দিন এসে উপস্থিত হব। এটা বলার পর সকলে শান্ত হলো। বিয়েতে ইতিমধ্যে 2 পরিবারের সকলকে যে আমি বিয়ের দিন এসে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু শর্ত একটাই, বিয়ের আগে পাত্র কিংবা পাত্রীর বাড়িতে কেউ উঠতে পারবে না। এমনটা করার কারণ যাতে কেউ আগেভাগে বুঝে না ফেলে যে তারা পালিয়ে বিয়ে করেছে। সকলে কথা বলার পর ভাইয়া আমাকে বিশেষভাবে বলল, রেদওয়ান ভাই আমার, তুই না আসলে কিন্তু আমি বিয়েই করব না বলে দিলাম, তাই বিয়ের আগে এসে পড়বি। বললাম ঠিক আছে ভাইয়া, চিন্তা কর না, আমি সময় মতো গিয়েই পৌঁছবো। আজ ভাইয়া ভাবির গায়ে হলুদের রাত। তাদের হলুদের ছবিও পাঠিয়েছে আমাকে আমার বোন মেঘা। ভাইয়াকে খুশি দেখালেও রাইফা ভাবিকে অনেকটা বিষণ্ণই লাগলো ছবিতে আমার। সেটার কারণও হয়তো আমি জানি, আমার অনুপস্থিতি, কিন্তু তাদের ভালোর জন্যই আমি তাদের থেকে দূরে আছি। তবে অবাক করার ব্যাপার যে ভাইয়া নাকি তার গায়ে হলুদ শেষ করে 2 ঘন্টার জন্য অন্য কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে কোথায় জানি গিয়েছিল। কেউ জানে না সে কোথায় গিয়েছিল, তাকে ফোনেও পাওয়া যায়নি সেই সময়টাতে। কিন্তু বাসায় সে হাসি মুখে 2 ঘন্টা পর এসে পড়েছিল। তাকে জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি সে। তাকে আর তেমনভাবে কেউ জেরাও করেনি। একদিন কেটে গেল কক্সবাজারে। বন্ধুরা সকলে মজা করলেও আমি পারিনি করতে। আমার মন খালি হাহা করছিল ভাইয়ের বিয়েতে আনন্দ করার জন্য, কিন্তু কি করব, আমি বাধ্য ছিলাম যে, নাহলে ছোট থেকে আমার কত ইচ্ছে ছিল যে ভাইয়ের বিয়েতে কত আনন্দ করব, কিন্তু কিছুই হলো না তার। এমন কিছুর জন্য রাইফা দায়ী। গতকাল ছিল ভাইয়া ভাবির গায়ে হলুদ, আজকে রাতটা পেরুলেই আগামীকাল বিয়ে, আর রাতের বাস ধরে আমরা চলে যাব। রাতের আগেই বিকেলের দিকে একটা ভয়াবহ সংবাদ পাই আমি, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভাই রোড অ্যাক্সিডেন্ট করেছে। স্পট ডেড বিশ্রীভাবে তার দেহ নাকি থেতলে গিয়েছে। এই খবর পাওয়ার পর আমি আর নিজের মধ্যে ছিলাম না। আমার প্রাণপ্রিয় ভাই আর দুনিয়াতে নেই, এটা আমি মানতে পারছিলাম না। আমি পাগলের মতো ব্যবহার করা শুরু করি এটা শোনার পর। আমাকে আমার বন্ধুরা অনেক কষ্টে শান্ত করে। সেদিন রাতের গাড়িতেই বাসার উদ্দেশ্যে রওনা দেই। দেওয়ার কথা আগে থেকেই ছিল। সারাটা রাত আমার নির্ঘুম কেটেছিল, আর কতটা যন্ত্রণা নিয়ে যে আমি রাতটা পার করেছি সেটা কাউকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বাসায় পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। সেখানে আর এক হুলস্থুল কাণ্ড। আমাদের বাসায় রাইফা ভাবির বাবা তার পরিবার নিয়ে বসে আছে। আমি বাসায় ঢোকার সাথে সাথে আম্মু আমার হাত ধরে আমার রুমে নিয়ে যায়। আম্মু বলল, বাবা, আমি জানি যে আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু যা হয়ে গিয়েছে সেটা তো আর বদলানো যাবে না। বাবা আবার শত্রু মনের মানুষ, সে বলল, কিন্তু আমাদের সব পরিস্থিতি মেনেই চলতে হবে। আমি মানছি এখন আমরা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি সেটা অসহ্যকর, কিন্তু তা বলে কি আমরা বর্তমানকে ফেলে দিতে পারি? আমাদের বর্তমানকে কেন্দ্র করে এবং ফোকাস করে এগোতে হবে। আমি বললাম, আমাকে কি করতে হবে বলো? রাইফাকে বিয়ে করতে হবে তোর। এই কথাটা শোনা আমার যতটা অবাক হওয়ার কথা ছিল ততটা অবাক হয়নি কেন জানি। একটা প্রশ্ন, যেটা করা না করা একই কথা, উত্তরটা আমি জানি। সেটা জিজ্ঞেস করলাম আব্বুকে। রাইফা ভাবে কি আমাকে বিয়ে করতে রাজি? সে না সদ্য বিধবা হলো। ভাইয়ার শোকে কি এতটুকু কাতর হয়নি সে? স্বামী মারা গেলে কে না কষ্ট পায় বল, কিন্তু বাস্তবতার সাথে যত দ্রুত মানিয়ে নেওয়া যায় ততই ভালো। আর রাইফা মা সেটা পেরেছে। তাছাড়া রাইফাকে আমি আর তোর মা নিজের বাড়ির বউ করে রাখতে চাই। মেয়েটা খুবই ভালো। না করিস না বাবা, নিজের বাবা মার জন্য এতটুকু করতে পারবি না তুই? বিশ্বাস কর, ওকে নিয়ে তুই অনেক সুখী হবি জীবনে।
আমি আর না করতে পারিনি, করতে পারতামও না কোনো কালে। বাবা মায়ের উপর কথা বলার স্পর্ধা আমি কোনোদিন দেখাইনি, না পারবো কোনোদিন দেখাতে। আমার বিয়ে হয়ে যায় রাইফার সাথে। বিয়ের পুরোটা সময় জুড়ে আমি অনুভূতি শূন্য ছিলাম। বারবার খালি ভাইয়ার কথাই মাথায় আসছিল, কিভাবে যে আমাদের ছেড়ে চলে গেল। এক সেকেন্ড, রাইফা ভাইয়াকে মেরে ফেলেনি তো? না, এই সন্দেহটা একদমই ফেলে দেওয়া যায় না। রাইফা তো বলতো যে ও আমাকে ভালোবাসে, বিয়ে করবে। তার মানে কি ওই ভাইয়ার রোড অ্যাক্সিডেন্টের জন্য দায়ী? নিজের বোনের সাথে অনেকক্ষণ যুদ্ধ করে শেষমেশ যেটাতে মন সায় দিল সেটা হচ্ছে রাইফাই ভাইয়ার খুনি। ওর আগের কাজের হিসাব মিললে এক নিঃশ্বাসেই কথা বলে দেওয়া যায় যে ওই ভাইয়ার খুনি। আমাকে পাওয়ার জন্য ভাইয়াকে ওই নির্মমভাবে হত্যা করেছে। আমার আর রাইফার বিয়ের পর বাসর ঘরে কি হলো সেটা কারো অজানা নয়। আর কতক্ষণ থাকবে বাথরুমে? বেশিক্ষণ থাকলে জ্বর আসবে তোমার, তাড়াতাড়ি বের হও। দরজায় টোকা দিয়ে কথাগুলো রাইফা আমার উদ্দেশ্যে বলল। ওর কথায় বাস্তবে ফিরলাম। আসলে তো কমপক্ষে আধ ঘন্টা হবে আমি শাওয়ারের নিচে বসে আছি। বেশিক্ষণ এভাবে থাকলে জ্বর আসার সম্ভাবনা আছে, তাই দ্রুত গোসল সেরে কাপড় গায়ে দিয়ে করে 10 মিনিটের মাথায় বাথরুম থেকে বের হলাম। বের হয়েই আমার মেজাজ খারাপ হয়ে গেল। এসব করে কোনো লাভ নেই। আমার কথা শুনে রাইফা বেশ অনেকটাই অবাক হয়ে আমার দিকে তাকালো। অবশ্য ঘুরে তাকালো না, বরং ড্রেসিং টেবিলের আয়নায় আমার প্রতিবিম্বের দিকে তাকালো। ওর ড্রেসিং টেবিলের সামনে বসে শাড়ি পরছিল। আমি যখন বাথরুম থেকে বের হলাম তখন দেখি যে ও বাথরুমের দিকে পিঠ দিয়ে ব্লাউজ লাগাচ্ছে। ওকে অনেকটা অর্ধনগ্ন দেখে আমার কেন জানি মেজাজটা বিগড়ে গেল, তাই উপরোক্ত কথাগুলো ওকে বললাম। কি করে লাভ নেই, কিসের কথা বলছো তুমি? আয়নায় নিজের দৃষ্টি আবার আগের মতো রেখে আমার উদ্দেশ্যে কথাগুলো বলল রাইফা। আমি ঠিক ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। তুমি যদি ভেবে থাকো যে তুমি তোমার নিজের শরীর দেখিয়ে আমাকে ভুলাতে পারবে, আমার মন জয় করতে পারবে, তাহলে তুমি মূর্খের রাজ্যে বাস করছো। আমার ভাইয়ের খুনিকে আমি কোনোদিনও মাফ করতে পারবো না। আর কেউ না জানলেও আমি জানি যে আমার ভাইয়ের খুনি হচ্ছে একমাত্র তুমি। আমার ভাইয়ের খুনিকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আমার কথাগুলো শুনে মনে হয় না যে রাইফার মধ্যে কোনো ভাবান্তর হলো। সে তখন থেকে ব্লাউজ লাগানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু পারছে না। সে বলল, আমাকে এটা পরিয়ে দাও না। রেড, আমাকেও মাঝখানে এই সম্পর্কে রেড নামে ডাকতো। এটার নতুন কিনেছি, কিন্তু ছোট মাপের হয়ে গিয়েছে, অনেক টাইট, পরিয়ে দাও। ওর কথা শুনে মেজাজ আরও বিগড়ে গেল। বললাম না আমাকে নিজের শরীর দেখে কোনো লাভ নেই, তারপরে সব কেন করতে বলছো? আর তোমাকে আমি কেন সাহায্য করব? কোনো খুনিকে আমি সাহায্য করতে পারবো না কোনো ধরনের। অনেকক্ষণ ধরে ভালো করে কথা বলছি, তবে তার মানে এই না যে যা ইচ্ছা তাই বলে যাবে তুমি আমাকে। হয় তুমি আমাকে এটা পড়ে দিবে, নয়তো এই অবস্থায় আমি মার রুমে যাচ্ছি, তখন তাকে কি বলে সামলাবে সেটা নিজেই ঠিক করে নাও। আমার ভাবনাতে আসেনি যে রাইফা উল্টো আমার কথার বিরুদ্ধে এতটা রুক্ষভাবে কথা বলবে। রাইফা উপর কোনো বিশ্বাস নেই, ও যা বলে সেটাই করে দেখায়। এই তো আগে বলতো যে ও আমাকে বিয়ে করবে, ঠিকই বিয়ে করে নিয়েছে। আমাকে হোক সেটা অনেক খারাপ উপায়, তবুও করে যেত। এখন এই অবস্থায় আব্বু আম্মু রুমে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই আমি বাধ্য হয়ে ওর ব্লাউজটা হাতে নিলাম। মেয়েদের এবং তাদের ব্যবহৃত জিনিসপত্রের ব্যাপারে আমার জ্ঞান এবং অভিজ্ঞতা বরাবরই কম, তবু আমি আন্দাজ করতে পারছি যে ওর কাপড়ের মাপ ঠিকই আছে। ও ইচ্ছে করে আমাকে দিয়ে এটা করাচ্ছে, হয়তো নিজের প্রতি আকৃষ্ট করার জন্য। এত কিছু করারও কোনো প্রয়োজন ছিল না। আমি ওকে নিজের স্ত্রী হিসেবে এমনিতেই মেনে নিতাম, যদি কিনা সে আমার ভাইয়ের খুনি হতো। নিজের ভাইয়ের খুনিকে আমি নিজের স্ত্রী হিসেবে মানতে কোনোদিনই মনে হয় পারবো না। ওর উপর অনেক অত্যাচার করতাম, যদি কিনা আব্বু আম্মু ওর প্রতি এত মেহেরবানি না দেখাতেন। আমি কাউকেই মনে হয় কোনোদিন বিশ্বাস করাতে পারবো না যে ও আমার ভাইয়ের খুনি। নিজের মনের বিরুদ্ধে গিয়ে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করে ওর ব্লাউজের চেইন লাগিয়ে দিলাম। তারপরও আমার হাতের একটু ছোঁয়া লেগেই ওর পিঠে ও কেঁপে উঠলো খানিকটা। আমি জলদি বিছানায় এসে শুয়ে পড়লাম আর ওর উদ্দেশ্যে বললাম, মাঝখানে কোলবালিশ দিবে কিনা সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভুলবশত আমার শরীরের সাথে তোমার শরীর যাতে না মিলে, মাইন্ডেড। আমি বাইরের দিকে মুখ করে শুয়ে আছি। খুব করে ভাইয়ের কথা মনে পড়ছে। আজ আমাদের বিয়ের আগে স্থানীয় মসজিদে ভাইয়ের জানাজা হয়েছে, আমি শরীক হয়েছি। আগামীকাল আমাদের গ্রামের বাড়ি মাগুরায় ভাইয়ের সবকে নিয়ে যাওয়া হবে শেষবারের মতো জানাজা করে দাফন করার জন্য। আমার প্রাণপ্রিয় ভাইটি চিরনিদ্রায় শায়িত হবে আগামীকাল। বিশ্বাসই হচ্ছে না যেন এটা আমার। এখনো মনে হচ্ছে যে আমার ভাই আমাদের কাছেই আছে, পাশের রুমে ঘুমাচ্ছে। এইসব ভাবতেই দু চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এমন সময় খেয়াল করলাম রাইফা বিছানায় এসে শুয়ে পড়লো আমার পাশে। মাঝখানে কোল বালিশ দেয়নি। আমি যতক্ষণ সজাগ ছিলাম ততক্ষণ সতর্ক ছিলাম,
এই বুঝিও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবে আর আমি ওকে জড়িয়ে ধরা নিয়ে অপমান করার সুযোগ পাবো। কিন্তু আমার ধারণা মতো রাইফা আমাকে জড়িয়ে ধরেনি। আমি ওর এই কাজের জন্য অপেক্ষা করতে করতে কখন যে সারাদিনের ক্লান্তির ফলে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সকালে ঘুম থেকে জাগার পর চোখ বন্ধ অবস্থায় খেয়াল করে যে আমার শরীরটা ভারী ভারী লাগছে। চোখ খোলার পর লক্ষ্য করে যে আমি নিজেই রাইফার বুকে মাথা রেখে ওকে হাত পা দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছি। এটা বোঝার পরে আমার মন এবং শরীর কেমন জানি করে উঠলো। রাইফার মুখের দিকে তাকিয়ে দেখি সে জেগে আছে এবং আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমি তড়িঘড়ি করে নিজের হাত পা শরীর থেকে ছাড়িয়ে নিয়ে যে ওর উপর থেকে একটানে উঠে পড়বো, ঠিক তখনই অজানা কিছু একটার আকর্ষণ একটু উঠেই ওর উপর আবার ধপ করে পড়ে গেলাম। আমার মুখ ওর মুখের উপর গিয়ে পড়লো। এবারও নিজের 2 হাত প্রসারিত করে আমার গলা জড়িয়ে ধরে আমাকে ছোট্ট করে একটা লিপ কিস করলো। জানি না কেন, তবে আমি ওকে প্রতিরোধ করতে পারলাম না। এবার বরং নিজেও আশ্চর্যজনকভাবে এবং অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে তাল মিলালাম লিপ কিসে। তারপর রাইফা বলল, দেখলে প্রকৃতি এমনকি তোমার মনোগহীন থেকে চায় না যে তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তাহলে শুধু শুধু কেন চাইছো জোর করে আমার থেকে দূরে যেতে? বলি আরেকটা হাসি দিল রাইফা। আমি ওর কথার কোনো উত্তর দিতে পারলাম না। আমি খুঁজতে লাগলাম ঠিক কিসের টানে ওর উপর থেকে উঠতে গিয়েও পারলেন না, বরং এর উপর উল্টো গিয়ে পড়লাম। ঠিক তখনই দেয়াল করি যে আমার শার্টের উপরের বোতামটা রাইফের গলার নেকলেসের সাথে বেশ ভালোভাবেই জট লেগে আছে। ওর মুখের দিকে তাকিয়ে দেখি দুষ্টমির হাসি। তার মানে কি এই যে ও নিজে এটা করেছে? আর ভাবতে পারলাম না কিছুই, রাগারাগি করলাম না ওর সাথে। নিজের শার্টের বোতামটা ছাড়িয়ে দিলাম। পুরোটা সময় ও আমার দিকে এমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল, আমি বিছানা থেকে উঠে পড়লাম। গতকাল রাতে অনেক গোসল করেছো, এখন আর করার দরকার নেই, ঠান্ডা লাগতে পারে। শুধু একটু ভালো মতো হাত মুখ ধুয়ে নাও, যাতে সবাই মনে করে যে তুমি গোসল করেছো। ওর কথার প্রত্যুত্তরে আমি একটা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালাম, কিন্তু বরাবরের মতো এবারও বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল, আমার চিন্তা করার দরকার নেই, আমি গোসল করেছি ভোরে। সারা রাত তো আমার বুক থেকে ওঠার নামই নিলে না, ভোর হতেই তো একটু ছাড় দিলে। ওই সুযোগে উঠে গোসল করে এসে সেই আবার ঘুমালাম, সাথে সাথেই আবার আমাকে জোরে ধরলে। বলি কি এত দুষ্টু কবে থেকে হলে শুনি? আমি আর এক মুহূর্ত দেরি না করে টাওয়েল দিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। এই মেয়ের উপর যতবারই রাগ ঝরাতে যায় ততবারই ও আমার রাগ আরও বাড়িয়ে দেয়। ও তো আমার ভাইয়ের খুনি, এটাই আমি এখনো বিশ্বাস করি। তাহলে কিভাবে ওর সামনে তখন নিজ ইচ্ছেতে আরো অন্তরঙ্গ হলাম? কেন বাধা দিতে পারলাম না? আমি নিজের মধ্যে নেই মনে হচ্ছে। সব ধরনের চিন্তাভাবনা একসাথে আমার উপর ভিড় করে আমার নিজের বিচার বুদ্ধিকে বিপর্যস্ত করে দিয়েছে। অনেক হয়েছে, এখন থেকে যা কিছু করব সবকিছু একটু সময় নিয়ে ভেবে চিন্তা করে করব। ভুল করেও আর ওর ডাকে সাড়া দিব না। ভাইয়ের খুনিও ওকে আমি বেড়ে দিতে পারি না, ওকে আমি নিজ হাতেই শাস্তি দিতে চাই। বাথরুম থেকে বের হয়ে রাইফাকে রুমের ভেতর দেখলাম না, হয়তো বসার ঘরে গিয়েছে। আমিও নাস্তা করার উদ্দেশ্যে বের হলাম রুম থেকে। সবাই দেখছি ডাইনিং টেবিলে নাস্তার জন্য বসে আছে। তবে ভাইয়ার অকাল মৃত্যুতে আজ বিয়ের দিন হলেও কারো মুখেই হাসি নেই, সকলকে বিমর্ষ লাগছে দেখতে। রাইফা আর আম্মু মিলে খাবার সার্ভ করলো সবাইকে। খাওয়া যখন প্রায় শেষ, ঠিক তখনই আব্বু বলে উঠল, আমরা সবাই যাচ্ছি আজ মাগুরায় রিফাতের দাফন কাজও সমাপ্ত করতে। শুধুমাত্র তুই যাবি না আমাদের সাথে, তুই যাবি তোর শ্বশুর বাড়িতে। এমনটা আমি আশা করিনি। বললাম, কি বলছো তুমি? আমার ভাইয়ের দাফনে আমি অনুপস্থিত থাকবো? মাথা ঠিক আছে তো তোমাদের? ঠান্ডা মাথা সবকিছু ভাব। গতকাল স্থায়ী মসজিদে রিফাতের জানাজা পড়ানো হয়েছে, তুই সেটাতে শরিক ছিলি। তোর দায়িত্ব কিন্তু শেষ। দাফনের সময় আলাদা জানাজা হলেও সেটাতে তোর উপস্থিতি কোনো ম্যাটার করবে না, তাই তো যাওয়ার দরকার নেই। তুই বরং তোর ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া কর, সেটাই সব থেকে বেশি কাজে দিবে। আজ তোর শ্বশুরবাড়ি যেতে হবে তোকে। দুই পরিবারের হাতে গোনা কয়েকজন ব্যতীত কেউ কিন্তু জানে না যে রাইফার সাথে তোর ভাইয়ের বিয়ে হয়েছিল। তাই পৃথিবীর বাকি সকলেই জানে এবং ভবিষ্যতেও জানবে যে রাইফার একমাত্র স্বামী তুই। এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতেই হবে সকলকে। তাই বলছি, গ্রামে আমরা যাচ্ছি, তোকে যেতে হবে রাইফার বাবার বাসায়। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে বাপ। আব্বু বলল, এখন আমাদের বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবেই কাজ করতে হবে। তোর দোয়া তোর ভাইয়ের সাথে থাকলেই হবে।
লাশ দাফনের সময় আলাদাভাবে থাকা লাগবে না তোর ওর সঙ্গে। তুই বৌমাকে নিয়ে চলে যাস বাবা ওর বাবার বাড়িতে, আমাদের বাস স্টেশনে নামিয়ে দিয়ে। ভাই আমরা আছি তো, তুই বাবির সাথে যা বাবির বাবার বাড়ি। আমি তোকে সময়ে সময়ে সবকিছুর খবর ফোনে জানাতে থাকবো। বরাবরের মতো এবারও পারিনি আমি বাবা মায়ের কথায় অবাধ্য হতে। বাবা মার মেঘাকে উঠিয়ে দিলাম বাসে, আর আমার ছোট দুই চাচা আলাদা একটা গাড়িতে করে দুই ভাইয়ের সব নিয়ে যাত্রা করলেন গ্রামের দিকে। অনেক কষ্ট করে নিজের চোখের জল আটকে রেখেছিলাম। সকলে গ্রামের জন্য রওনা দেওয়ার পর আমি আর রাইফা নিজেদের বাড়িতে করে আমাদের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাইফাকে দেখে এখন কিছুটা বিষণ্ণ মনে হচ্ছে। খুন করে এখন মনে মনে অনুশোচনা করছে হয়তো। একটা কথা বলবো রাইফা? কি কথা? আমার ভাইয়া অনেক ভালো মানুষ ছিল, আমাকে সে খুব ভালোবাসতো। আমার ভালোর জন্য নিজের সবচেয়ে মূল্যবান জিনিসও সে নির্দ্বিধায় বিসর্জন দিতে পারত। আমি জানি সে খুব ভালোই ছিল। তুমি যদি তাকে একবার বলতে যে তুমি আমাকে ভালোবাসো, আমার প্রতি নিজের ভালোবাসা প্রদর্শন করতে তার কাছে, তাহলে সে আর কিছু চিন্তা না করে তোমাকে ডিভোর্স দিয়ে আমার সাথে বিয়ের ব্যবস্থা করত, শুধুমাত্র আমার কথা ভেবে, আমাকে একজন পাগলের মতো ভালোবেসে এই ভেবে তার সাথে আমাকে মিলানোর জন্য। ভাইয়ের এক কথায় আমি রাজি না হয়ে পারতাম না। এই কথাটা নিশ্চয়ই তুমি বিশ্বাস করো। রাইফা আমার প্রশ্নে চুপ হয়ে রইল। তাহলে কেন এত নির্মমভাবে হত্যা করলে আমার ভাইকে? আমার কথায় রাইফা আমার মুখের দিকে ফিরে তাকালো। দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই অবাক হয়েছে আমার কথায় সে। হয়তো এই মুহূর্তে এমন কথা আমার কাছ থেকে আশা করেনি। সে বলল, আমি কতবার বলবো তোমাকে যে তোমার ভাইকে আমি খুন করিনি? প্লিজ বিশ্বাস করো এটা। অসম্ভব। তোমার আগের কার্যকলাপের সাথে এই কাজটা একেবারেই দুইয়ে দুইয়ে চারের মতো মিলে যায়। নিশ্চয়ই তুমি আমাকে পাওয়ার জন্য ভাইয়াকে সরিয়ে দিয়েছো এই পৃথিবী থেকে। আমি মানি আমি তোমাকে খুব করে চাইতাম শুরু থেকেই, কিন্তু এর মানে এই না যে আমি তোমার ভাইয়ের খুনি। কিছুদিন আগে কি করেছো ভুলে গেলে? যে মেয়ে নিজের স্বামী জীবিত থাকা অবস্থায় আরেকজনকে ভালোবাসে, তার সাথে ঘনিষ্ঠ হয়, সে অবশ্যই তার স্বামীকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। তার উপর তুমি সেদিন আমাকে লিপকিস পর্যন্ত করেছো। আরো কি কোনো প্রমাণ লাগবে এটা বোঝার জন্য যে আমার ভাইকে তুমি খুন করনি? আমি আপাতত কিছু বলবো না, কারণ আমি জানি আমার কোনো কথাই তুমি এখন বিশ্বাস করবে না, কিন্তু সময় মতো তুমি সব বুঝে যাবে আশা করি। আমি আর কথা না বাড়িয়ে গাড়ি চালানোতে মন বসালাম। আমার কাছে সত্যিই কোনো প্রমাণ নেই যে রাইফাই ভাইয়ার খুনি। প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত ওকে আমি শায়েস্তা করতে পারবো না। তবে ওকে আমি কাছেও টেনে নিচ্ছি না। প্রায় আধা ঘন্টা গাড়ি চালিয়ে আমি আমার তথাকথিত শ্বশুর বাড়িতে এসে পৌঁছলাম। আমাকে দেখে সকলেই খুশি হলো, তবে মনে হলো আমার শ্বশুর শাশুড়ি একটু বেশি খুশি হওয়াটাই যুক্তিসঙ্গত, কারণ আমি তাদের বিধবা মেয়েকে বিয়ে করে তাদের উপর এত মেহেরবানি যে করেছি। খুশি না হয়ে যাবে কোথায়? শ্বশুর বাড়ি পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। আমাকে রাইফা নিজের রুমে নিয়ে আসলো। আমাকে বিছানায় বসতে বলে নিজে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণ পর রাইফা নীল পাড়ের বেগুনি শাড়ি পরে বের হলো। কেন জানি এত গাঢ় রঙের শাড়িতে ওকে অন্যরকম মোহনীয় মনে হচ্ছে আমার কাছে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে আমি সামলে নিলাম। ওর প্রতি কিছুতেই আকৃষ্ট হওয়া যাবে না, কিন্তু আর কতদিন আর নিজেকে আটকে রাখবো? হয় ওকে নিজের ভাইয়ের খুনি সাব্যস্ত করে শায়েস্তা করতে হবে আমাকে, নয়তো ওকে মেনে নিতে হবে। এভাবে কোনো কিছুই না করে দিন যাপন করা আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই না। তার উপর এই মেয়ে যেভাবে আমার মন কাড়ার চেষ্টা করছে, না জানি কবে কোন ভুল করে বসি নিজের অনিচ্ছাতেই। হ্যাঁ, এটা সত্য যে ওকে আমি নিজের ভাইয়ের খুনি ভাবি, কিন্তু যেহেতু ও আমার স্ত্রী, সুতরাং ওর প্রতি আমার এবং আমার প্রতিও ওর অধিকার আছে। তাই ওর মাঝে নিজেকে হারানোটা অবৈধ কিছু না আমার জন্য। ও আমার জন্য অবৈধ কিংবা বেগানা নারী হলে আমি হলপ করে বলতে পারি জীবনেও ওর প্রতি আমি আকৃষ্ট হতাম না। ঠিক যেমনটা সেদিন আমাকে লিপকিস দেওয়ার সময় করেছিলাম, ওকে কোষে চড় দিয়েছিলাম। ওর প্রতি সেদিন মোহের জায়গায় ঘৃণা কাজ করেছিল আমার, কিন্তু এখনো আমার স্ত্রী, ওর ডাকে সাড়া দেওয়ার অধিকার আছে আমার। কিন্তু এখানে যে আসল বাধাটা, আমার ভাইয়ের খুনি যদি ও হয়ে থাকে, তাহলে এমনটা সত্য প্রমাণিত হলে আমি কিছুতেই আর ওর থাকছি না। তবে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত ওকে কিসের অজুহাতে দূরে রাখবো? সর্বোচ্চ কয়েকদিন, এরপর আর চাইলেও হয়তো ওকে কিংবা নিজেকে আটকাতে পারবো না। এসব কিছুর একটাই সমাধান, ও খুনি কিনা এটা যত দ্রুত সম্ভব জানতে হবে। ভাইয়ের আসল হত্যার রহস্য আমি বের করবই।
ততদিন ওর থেকে দূরে থাকার এবং ওকে নিজের থেকে দূরে রাখার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাব। আমার ভাবনার মাঝেই রাইফা আমার হাত ধরে টেনে আমাকে ওয়াশরুমে ঠেলে ঢুকিয়ে বলল, তুমি ফ্রেশ হতে থাকো, আমি তোমাকে কাপড় এবং টাওয়াল দিচ্ছি। গোসল করতে করতে নিজের মনকে অনেক কষ্ট করে বোঝালাম যে একটা খুনির সাথে, তাও আবার নিজের ভাইয়ের খুনির সাথে ঘনিষ্ঠ হওয়া যায় না, আর না তো তাকে ভালোবাসা যায়। কিন্তু আমি রাইফার প্রতি এই বৈধ মোহ আর কতদিন আটকে রাখতে পারবো? আদৌ পারবো কি? হ্যাঁ, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। আমার ভাইয়ের খুনের তদন্ত আমি নিজেই করব। পুলিশের আলাদা করে সেটার জন্য কোনো প্রয়োজন নেই আমার। তার উপর রাইফার বাবা পুলিশ কমিশনার, উনি অবশ্যই নিজের মেয়ের বিরুদ্ধে কোনো তদন্ত করবেন না, উল্টো কোনো তদন্ত করার চেষ্টা করলে বাধা দিবেন, এটাই স্বাভাবিক। আর যদি কোনোভাবে রাইফাই হয় আমার ভাইয়ের খুনি, তাহলে ওর খবর তো আমি নিয়েই ছাড়বো। ততদিন পর্যন্ত অবশ্যই আমি নিজেকে রাইফার এই মোহ থেকে দূরে রাখার চেষ্টা করব, এবং আমার বিশ্বাস আমি পারবো। গোসল শেষ হতেই ওয়াশরুমের দরজা হালকা খুলে আমি রাইফাকে ডাকলাম। ও আমার হাতে টাওয়েল আর নিজের শাড়ির সাথে ম্যাচিং করা রঙের পাঞ্জাবি দিল। আমি বুঝতে পেরে রেগে গিয়ে বললাম, আমাকে অন্য রঙের কাপড় দাও, আমি এটা পরবো না। আরো কাপড় এনেছি আমি। রাইফা বলল, সেটা করতে হলে টাওয়াল পেঁচিয়ে নিজে এসে নিয়ে যাও, তবে এতে কিন্তু রিস্ক আছে। তুমি বলো আমি চরিত্রহীন, তাই না? আসলে কথাটা সত্যিই বটে। আমি তোমার সাথে চিরকাল চরিত্রহীনের মতোই আচরণই করব। তাই এইভাবে বের হলে সাবধানেই বের হইও। বলা তো যায় না, আমি যদি টাওয়াল হ্যাচকা টান দিয়ে খুলে তোমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিই আমার কাছে, এতে তেমন কিছু ক্ষতি হবে না বলে আমার মনে হয় না। আফটার অল তোমার সম্পূর্ণ শরীর দেখার এবং পাওয়ার অধিকার শুধু আমারই আছে। ওর কথা শুনে এবার সত্যি সত্যি আমার প্রচন্ড রাগ উঠল। ওকে হাতের কাছে পেলে সত্যি একটা চড় মারতাম, কিন্তু এখন সেটা করার সুযোগ নেই। তাই বাধ্য হয়েই ওর দেওয়া কাপড় পরিধান করে বের হলাম। আমাকে দেখে রাইফা গালে হাতে বলল, ও মা, আমার হাজবেন্ডকে তো একদম হিরোর মতো লাগছে, কারো বদনজর যাতে না লাগে তোমার উপর, বলে নিজের চোখ থেকে এক চিমটি কাজল কেনি আঙ্গুল করে আমার কপালের এক পাশে ছুঁয়ে দিল। এবার কেন জানি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। 2 হাত দিয়ে ওর গলা চেপে ধরলাম খুব শক্ত করে দেয়ালের সাথে। ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে ছোটানোর চেষ্টা করেও আমার শক্তির সাথে পারছে না। একসময় ওর দম আটকে আসলে আমি ছেড়ে দিই ওকে। কিছুক্ষণ ধরে ও হাঁপিয়ে নিজের শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করলো। আমি বললাম, আমি যেটা চাই না সেটা কেন করো তুমি? তুমি বুঝতে পারছো না তুমি আমার কাছে আছো? এটা আমি একদমই চাই না। আমি আমার ভাইয়ের খুনিকে একদমই সহ্য করতে পারবো না, খালি উপযুক্ত প্রমাণ পাওয়ার অপেক্ষা। তারপরই তোমার উপর যন্ত্রণার পালা শুরু হবে। এবার রাইফা বলল, তুমি আমার স্বামী, আমার সাথে তোমার যা ইচ্ছে তাই করতে পারো তুমি, কিন্তু আমি বলি কি, খালি আমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলো না প্লিজ। আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই, তাই এটা বাদে যা খুশি আমার সাথে করতে পারো। এবার খেতে আসো, সবাই অপেক্ষা করছে। কথাটা শেষ করার সাথে সাথে আমার ঠোঁটে টুস করে একটা চুমুকে রাইফা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি সাথে সাথে বিছানায় বসে পড়ে 2 হাত দিয়ে মাথা ধরলাম। নিজের রাগটাকে প্রশমিত করার এটাই আমার কাছে সর্বোত্তম উপায়। ডাইনিং টেবিলে গিয়ে দেখি শুধুমাত্র রাইফার পাশে চেয়ার ফাঁকা আছে। অগত্যা সেখানেই বসতে হলো আমাকে। শ্বশুর বাড়িতে দেখছি তাদের নতুন এবং একমাত্র জামাইকে জামাই আদরের বিন্দুমাত্র কমতি রাখেনি তারা। বিশাল এক ভুরি ভোজনের ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে অধিকাংশ খাবার আইটেমই আমার প্রিয়। খাওয়ার এক পর্যায়ে আমার শ্বশুর বললেন, জীবনে অনেক সময় এমন অনেক ঘটনায় ঘটে থাকে, সেগুলো অনাকাঙ্ক্ষিত, কিন্তু সবকিছুর সাথে মানিয়ে চলাটাই জীবনের বৈশিষ্ট্য। সবসময় যে আমরা যা চাই সেটাই ঘটবে এমনটা ভাবার কোনো কারণে নেই। অনেক সময় বাস্তবতাকে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয়। দেখা যায় এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতাই জীবনের পরবর্তীতে সুখে থাকার কারণ হয়ে ওঠে। কথাগুলো যে আমাকে উদ্দেশ্য করে উনি বললেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এখানে উপস্থিত অধিকাংশ মানুষ জানে যে আমার ভাইয়ের সাথে রাইফার বিয়ে হতে গিয়েও হয়নি, কিন্তু আমার সাথে হয়েছে। 2 অবিবাহিত ছেলে মেয়ের বিয়ে হয়েছে, হোক সেটা অপ্রত্যাশিতভাবেই, কিন্তু আমরা কতিপয় মানুষ তো জানি সত্যটা কি। আমার নিজের আপন ভাবিকে বিয়ে করতে হয়েছে, এর চাইতে বেশি অনাকাঙ্ক্ষিত বিষয় আর কিছু হতে পারে কি? আমার মনে হয় না। খাওয়া শেষ হলে রুমে এসে একটা ঘুম দিলাম। রাইফা অবশ্য এলো না। ও নিজের কাজিনদের সঙ্গে এতদিন পর মিলিত হওয়ায় তাদের সাথে গল্প করতে গেল, আমাকে রুমে ঘুমানোর জন্য পাঠিয়ে। বিকেলের দিকে ঘুম ভেঙে গেল, আর মোড়া ভেঙে উঠে হাতে মুখে একটু পানির ঝাপটা দিয়ে ড্রয়িং রুমে গেলাম। শ্বশুর বাড়ি পক্ষের
লোকজন সকলের সাথে সৌজন্যমূলক দেখা সাক্ষাতের জন্য। অনেক অতিথিরাই বিয়ের পরপরই চলে গিয়েছিল, আর যারা যায়নি তারাই উপস্থিত আছে এখন ড্রয়িং রুমে। আমাকে দেখা মাত্র সকলে একটা হাসিমুখ প্রদর্শন করলো, আমার সাথে সকলে কুশল বিনিময় করলো। সকলে আরো একবার বোঝালো যে সৃষ্টিকর্তা যার সাথে বিয়ে লিখে রেখেছেন তার সাথেই বিয়ে হবে, এর অন্যথা কখনো হতে পারে না। আমি মাথা নাড়িয়ে তাদের সাথে সায় দিলাম। তবে আমি অবাক হলাম এখানে সীমান্তকে দেখে। ও আমার কলেজের ছোট ভাই, অনেকটা গোয়ান্দা টাইপের মানুষ সে। ওর সাথে অনেক আগে থেকেই আমার সখ্যতা, কিন্তু ও এখানে কেন? আমি কি ওর পাশে বসলাম। কি ব্যাপার সীমান্ত, তুমি এখানে? রাইফা তোমার সম্পর্কে কি হয়? রাইফা আপু আমার ফুফাতো বোন হয় ভাইয়া। সরি দুলা ভাই, আমিও আপনাকে বিয়ের দিন দেখে বেশ অবাক হয়েছিলাম। আপনি আমাকে লক্ষ্য করেন হয়তো। কেমন আছেন? ভালো। আচ্ছা, তোমার সাহায্য লাগবে আমার। বলুন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। পরে বলবো, কেমন? জি ঠিক আছে, সমস্যা নেই। আমার নতুন নম্বর আছে কি আপনার কাছে? না, এখন দাও। নিন। কিছুক্ষণ পর সকলের অনুরোধে একটা গানের আসর বসলো। যে যেমন গান গাইতে পারে আর কি, হোক সেটা বাংলা কিংবা ইংরেজি গান। যারা যারা গান পারে তারা গাইলো। আমার পালা আসলো প্রায় শেষের দিকে। আমিও গান গাইতে পারি মোটামুটি। গিটার হাতে নিয়ে বালামের একাকী মন গানটা গাইলাম। সকলের হাততালি পেলাম। আসলে প্রফেশনাল না হলেও মোটামুটি ভালোই গিটার বাজাই আমি। তাছাড়া গানের গলা আমার মাঝারি রকমের। সব মিলিয়ে আমার গান সকলের কাছে ভালোই লেগেছে। এমনকি এ পর্যন্ত যারা যারা গান গেয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালোই হয়েছে। আর বাকি মাত্র একজন, সেটার কেউ নয় বরং রাইফা। এমনি আবার গান গাইতে পারে, অবিশ্বাস্য। আমার চোখের সামনে একদম প্রফেশনালদের মতো গিটারটা হাতে নিল। তারপর একটা হিন্দি শর্ট ফিল্মের গানের টিউন উঠালো গিটারে, গাইতে শুরু করলো। গানটা শেষ হওয়ার সাথে সাথে করতালির রোল পড়ে গেল। যেমন ছিল গানটা পুরাই মাথা নষ্ট করার মতো, ঠিক তেমনই ছিল রাইফার গানের গলা। সব মিলিয়ে নির্দ্বিধায় রাইফার গানটাই শ্রেষ্ঠ ছিল আজকের গানের আসরে। ওর পরে ছিলাম আমি। কিভাবে এত সুন্দর গাইতে পারে মেয়েটা? এত প্রতিভাবান মেয়েটা এতদিন ধরে আমাকে ভালোবেসেছে এবং পরে যেভাবে হোক আমার বিয়ে করা বউ হয়েছে। ভাবলেই একটা প্রশান্তি এবং তৃপ্ততায় মন ভরে ওঠে। কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় যে ও তো আমার ভাইয়ের খুনি। ওর প্রতি এত ভালো ধারণা কেন আসছে আমার? আর ভাবতে পারলাম না কিছু। আরো 2-3 দিন থাকা লাগবে এখানে। ততদিনে বাবা মার বোন এসে পড়বে গ্রাম থেকে বাসায়। ঠিক হলো যে আগামীকাল আমরা, অর্থাৎ আমি, রাইফা আর রাইফার কাজিনরা মিলে বাইরে কোথাও হতে ঘুরে আসবো। একা তো ভাইয়ের শোক কাটিয়ে উঠতে পারছি না, তার উপর এত আদিক্ষেতা আর যেন সহ্য হচ্ছে না। কিন্তু আমি যে নিরুপায়। তাছাড়া এত সব তো আমার মন ভালো করার জন্যই করা হচ্ছে। রাতে খাওয়ার পর রুমে চলে আসলাম। এর মাঝে রাইফার সাথে আমার কোনো কথাই হয়নি। আমি রুমে ঢোকার ঠিক পর মুহূর্তেই রাইফা রুমে প্রবেশ করলো। আমি যেই বিছানায় শুতে যাব ঠিক তখনই রাইফা আমার টি শার্টটা পেছন থেকে ধরে একটা হ্যাচকা টান দেয়। আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আবারও আমাকে ধরে ফেলে। আমি ঠিকভাবে দাঁড়ানোর আগেই ও আমাকে দেয়ালের সাথে চেপে ধরে, বলে, অনেক হয়েছে, আমাকে তোমার মেনে নিতেই হবে, হোক আগে কিংবা পরে। শুধু শুধু কেন বিলম্ব করছো? আমার ভাইয়ের খুনিকে আমি নিজের বউ হিসেবে মেনে নিব? যদি আমি প্রমাণ করতে পারি যে আমি তোমার ভাইকে খুন করিনি, তবে? তাহলে নিঃশর্তে তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিব। আমার করা প্রতিটা দুর্ব্যবহারের জন্য প্রায়শ্চিত্ত করব, ভালোবেসে এবং নিজ থেকেই তোমাকে স্ত্রীর অধিকার দেব। কিন্তু আফসোস, সেই দিন হয়তো আসবে না কোনোদিনও, কারণ তুমি আমার ভাইকে খুন করেছো। এই সত্যটা তুমি হাজার চাইলেও পরিবর্তন করতে পারবে না। সত্য ধামাচাপা দিয়ে রাখা যায়, বদলানো যায় না। আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও, আমি তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করবই। দিলাম সময়, 1 মাসের ভিতর পারো কিনা দেখি। আচ্ছা, কিন্তু ততদিন পর্যন্ত আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না কিন্তু। ঠিক আছে, আমার সাথে ঘনিষ্ঠ হয়েও না, তাহলেই হবে। আমি তোমার এই শর্ত মানতে পারবো কিনা জানি না, তবে তুমি আমাকে কষ্ট দিতে পারবে না, কিন্তু এই কথা দিয়ে ফেলেছো তুমি। এটা বলেও ওয়াশরুমে ঢুকে পড়লো। আমিও আর ওর জন্য অপেক্ষা না করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আজ দুপুরে বেশ অনেকটা সময় ঘুমানোর কারণে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। বালিশের পাশ থেকে ফোন নিয়ে স্ক্রিনে স্লাইড করে দেখি যে রাত 2টো বাজে। হঠাৎ করে কি মনে করে যেন খাটের পাশে তাকিয়ে দেখি যে রাইফা নেই। আমি বিছানা থেকে উঠে পড়ি, বাথরুম চেক করে দেখি সেখানেও নেই। রাইফার রুমে বেশ বড় একটা ব্যালকনি আছে, সেখানে থাকতে পারে হয়তো। এটা মনে করে সেখানে গিয়ে দেখি রাইফা ফোনে কারোর সাথে কথা বলছে
বাইরের দিকে তাকি। আমি চুপি চুপি ওর পিছনে চলে যাই। ওর টের পায় না। ওর শেষের কথাগুলো শুনতে পাই। হ্যাঁ দোস্ত, এটার খুবই দরকার আমার। সরাসরি দেখা হলে সবকিছু খুলে বলবো। এখন রাখি, অনেক রাত হয়ে গিয়েছে। রেড উঠে পড়লে আমাকে না পেলে কি না কি ভাববে আবার। রাখলাম। ফোনটা কেটে দেয় রাইফা। ও অপ্রস্তুত অবস্থায় পিছন ঘুরে বেশ জোরেই আমার বুকের সাথে ধাক্কা খায়, কিন্তু আমি ওকে ধরে ফেলি। তাই ও নিচে পড়ে না। মনে হয় যে আমাকে দেখেও কিছুটা ভয় পেয়েছে। নিশ্চয়ই ও আমাকে এই সময় এখানে আশা করেনি। এত রাতে কি করছিলে এখানে? আসলে আমার এক বান্ধবীর সাথে কথা বলছিলাম। সেটা আমিও শুনে বুঝতে পেরেছি, কিন্তু কার সাথে এবং কি নিয়ে কথা বলছিলে? একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছিলাম। এত রাতে আবার কেমন জরুরি বিষয় নিয়ে কথা থাকতে পারে শুনি? আসলে এটা আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। আমি এত কিছু বলতে পারবো না তোমাকে। বলে আমার পাশ কাটিয়ে রুমের ভিতর প্রবেশ করতে নেয়। সাথে সাথে আমি আমার বাম হাত দিয়ে ওর ডান হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসি। ওকে আর ডান হাত দিয়ে ওর কোমর বেশ শক্ত করে জড়িয়ে ধরি। আমার বাম হাত ওর লম্বা চুলের ভিতর অতি সন্তর্পণে ঢুকিয়ে দিয়ে নিজের হাত মুঠি করে ওর মাথার চুলের, এমনকি ওর সম্পূর্ণ মাথা নিজের আয়ত্তে নিয়ে আসি। ও এতক্ষণ ধরে হতবাক হয়ে তাকিয়ে আমার এই কাজটা দেখছিল। আমি নিশ্চিত ও কোশ্চিনকালেও ভাবতে পারিনি যে আমি এটা করতে পারি। বললাম, ভালো ভালো আমার প্রশ্নগুলোর উত্তর দাও, এতে তোমারই ভালো। না হলে আমাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। সেটা নিশ্চয়ই তোমার জন্য সুশীল হবে না। আমি কিছুই বলতে পারবো না এখন, ছাড়ো আমাকে। মেজাজ বিগড়ে গেল আমার। সাধারণত মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার মেজাজ এমনিতেই খারাপ থাকে। তার উপর রাইফার এমন ঘাড়তারামি আমি সহ্য করতে না পেরে ও চুলের মুঠি ধরে জোরে টানলাম। ও ব্যথায় চিৎকার করে বলে উঠল, আহ প্লিজ ছাড়ো আমাকে, আমি বলছি তোমাকে। ও চুলের মুঠিটা হালকা করে দিলাম, ঠিক আগের মতোই। ও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে গেল। তারপর আমার বুকে নিজের মাথা এলিয়ে দিয়ে জড়িয়ে ধরল। আমি বাধা দিলাম না কেন জানি। তখন আমি বাম হাতে ও চুলের মুঠি ধরে রেখেছি আর ডান হাত দিয়ে ওর কোমর ধরে রেখেছি। ও বলা শুরু করলো, আমার বান্ধবী নীলার সাথে দেখা করা হয় না বহুদিন। ও একটা দরকারি কাজে শহরের বাইরে গিয়েছিল। ওর ফোন বন্ধ ছিল। ও কিছুক্ষণ আগে শহরে এসেই আমাকে কল ব্যাক করলো। ওর সাথেই কথা বলছি, বিশ্বাস করো। আর কি কথা হয়েছে সেটা এখন জানতে চেও না প্লিজ। এটা সময় হলে এমনিতেই জেনে যাবে। কোন নীলা? জুনায়েদের গার্লফ্রেন্ড। আমার কথা শুনে বুক থেকে মাথা তুলে রাইফার চোখ বড় বড় করে তাকালো আমার চোখে। তারপর বলল, তুমি কিভাবে জানো যে জুনায়েদ ভাইয়া নীলার বয়ফ্রেন্ড? আমার একজন বেস্ট ফ্রেন্ডের জিএফকে আমি চিনবো না, এমনটা হয় নাকি? জুনায়েদ ভাইয়া তোমার বেস্ট ফ্রেন্ড? কিন্তু এতে তুমি এতটা উত্তেজিত হয়ে উঠলে কেন? এমনি মানে জানতাম না তো, তাই আর কি। সমস্যা নেই, এখন জেনে নিলাম যে জুনায়েদ ভাইয়া তোমার বেস্ট ফ্রেন্ড। কিছুদিন পর আশা করি আমার এটা দুলাভাই হয়ে যাবে। রাত হয়ে গিয়েছে, রুমে এসে ঘুমিয়ে পড়ো। আমাকে কোলে করে নিয়ে যাও রুমে। এমনিতেই তো জোরে ধরে রেখেছো, একটু কষ্ট করে কোলে নিয়ে যাও না গো, খাট পর্যন্ত। আমার তোমার কোলে ওঠার খুব ইচ্ছে করছে। আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, নিজের ভাইয়ের খুনিকে এত আধিক্যতা দেখাতে পারবো না আমি। বলেই রুমে এসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম আমি এসে পড়ার পর রাইফা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তারপর কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে রুমে এসে আমার পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আবার নিজেকে আবিষ্কার করলাম গত দিনের মতো রাইফাকে জড়িয়ে ধরা অবস্থায়। আজকেও আমার আগে ঘুম থেকে জেগে উঠে আমার মুখের দিকে তাকিয়ে আছে। বেশ রেগে গেলাম আমি। ওর থেকে নিজেকে ছাড়িয়ে একটা ধাক্কা দিলাম। এমন করার মানে কি? এসব করে আমার মন গলাতে পারবে না। আমি আবার কি করলাম? আমার কাছে এসেছো কেন? ও মা, তুমি নিজেই তো ঘুমের ঘড়ি আমাকে জোরে ধরেছো। আমার ইচ্ছে হয়নি তাই ছাড়াইনি। তাছাড়া তুমি আমাকে জোরে ধরলে আমার ঘুমাতে খুব আরাম হয় আর ভালো লাগে। আমাকে বোকা পেয়েছো? রাতে আমার ঘুমন্ত থাকা অবস্থায় তুমি নিজে আমাকে কৌশলে তোমাকে জড়িয়ে ধরাও, আর সকালে বলো যে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তাই না? একদম না, তুমি নিজে থেকেই আমাকে জোরে ধরো ঘুমের মধ্যে। আমার কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস নেই, সেখানে এই মেয়েকে ঘুমের ঘরে জড়িয়ে ধরার কোনো প্রশ্নই আসে না। আমি মোটেও তোমাকে জড়িয়ে ধরি না, মিথ্যা বলছো তুমি। তুমি আমাকে জোরে কেন ধরতে পারো না বলো তো? আমি কি একেবারে সুন্দরী না? হট আর সেক্সি না আমি? একদম ধবধবে ফর্সা না হলেও যথেষ্ট উজ্জ্বল আমি। আর আমি তো এতদিন এইটাই জেনেছি যে কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট রূপ আর গুণ আছে আমার। তাহলে কেন তুমি আমাকে জোরে ধরতে পারো না বলো? আমাকে তোমার ভালো লাগে না দেখতে, কাছে পেতে বলো? আমার কলা ধরে ঝাঁকি দিয়ে বলল,
শুধু চেহারা ভালো থাকলেই সবাইকে আকৃষ্ট করা যায় না, এজন্য একটা সুন্দর মনও থাকা প্রয়োজন, যেটা তোমার মধ্যে নেই। কিভাবে থাকবে? তুমি তো একটা খুনি। আমি মোটেও খুনি না। আর হ্যাঁ, আমি দেখতে সুন্দর। আমাকে তোমার ভালো লাগে এটা সরাসরি না হলেও অন্তত ঘুরে ফিরে স্বীকার করার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আমার মনটাকেও তোমার সুন্দর লাগবে। এই স্বপ্নই দেখতে থাকো জেগে জেগে। এইটাই হবে বাস্তবে। রাইফা উঠে বাথরুমে চলে গেল। ঘড়িতে দেখি সকাল 8টা বাজে। গতকাল বাড়ির লোকদের ফোন দেওয়া হয়নি। আমি ফোনটা নিয়েই আম্মুর নাম্বারে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো আম্মু। বল বাবা, কেমন আছিস? সবকিছু ঠিকঠাক তো সেখানে?